হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, তোমাদের আমি যে কোশ্চেন্স করাচ্ছি এগুলো কিন্তু আজকের শিফটের কোশ্চেন্স, এবং এর সাথে যে রিলেটেড যে ফ্যাক্টগুলো আছে সেগুলো সব তোমাদের আমি টোটাল ডিক্লেয়ার করে বলে দেবো। ঠিক আছে, খুব ভালো করে। প্রথম কথা হচ্ছে কেন, আচ্ছা আগে অ্যান্সারটা দিয়ে নিই। এখানে বলেছে নিম্নলিখিত কোন বক্তব্যটি সাবান সম্পর্কে সঠিক নয়। ঠিক আছে, তো দেখো এরা মাইসেল গঠন করে। আমরা জানি যখনই কোনো নোংরা বা ময়লা পায় তখন সাবান কি করে, তার চারপাশে এরকম জিনিস তৈরি করে। কেমন জিনিস তৈরি করে? এর যে তোমাদের লেজ আছে সেটা থাকে তোমাদের ভেতর দিকে, আর মাথাটা থাকে তোমাদের বাইরের দিকে। এটা হচ্ছে সাবানের অণুগুলো হচ্ছে এরকম দেখতে লাগে। ঠিক আছে, এইভাবে কিন্তু কি হয়, সাবানের অণুগুলো যে ময়লা আছে তার চারিদিকে এরকম ঘিরে ধরে, এবং একে একটা বলতে পারো সার্কুলার একটা বৃত্তের মধ্যে আবদ্ধ করে ফেলে। এই যে সার্কুলার বৃত্ত, এটাকে আমরা কি বলি? আমরা বলি মাইসেল। ঠিক আছে, বা মিজল। ঠিক আছে, মাইসেল বা মিজল বলা হয়। ঠিক আছে, এবং আমরা এটাও জানি যে অংশটা সাবানের যে অংশটা এনে হয়, এনে পার্ট যেটা যেটা কিনা জলে দ্রবীভূত হয়, সেটা তোমাদের থাকে এই মিজলের বাইরের দিকে। এবং এই যে লম্বা হাইড্রোকার্বন টেল যেটা কিনা অয়েলে দ্রবীভূত হয়, ঠিক আছে, হাইড্রোকার্বন টেল যেটা অয়েলে দ্রবীভূত হয় সেটা কিন্তু থাকে এর ভেতর দিকে। ঠিক আছে, ইনসাইড। এটা গেল প্রথম কথা, মাইজেলের গঠন। তো সাবান তো এটা গঠন করি। নেক্সট হচ্ছে ইট রিডিউসেস সারফেস টেনশন, এটা পৃষ্ঠ টান কমায়। এটা কারেক্ট। পৃষ্ঠ টান কাকে বলা হয়? দেখো, সাবানে হাত দিলে দেখবে স্লিপারি লাগে। হাতটা কেমন লাগে? স্লিপারি লাগে। ঠিক আছে, এই যে স্লিপারি লাগে, স্লিপারি শব্দ অর্থ কি স্লিপ করে যায়। এটা কিন্তু এই কারণেই হয় কারণ পৃষ্ঠটান কম হয় তাই। নেক্সট হচ্ছে এটি কঠিন জলে ভালোভাবে কাজ করে। এটাই হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এটা কঠিন জলে কিন্তু ভালোভাবে কাজ করে না। ডি বলেছে এটি তেল ও ময়লা দূর করতে সাহায্য করে। তো সাবান তো আমরা তেল ও ময়লা দূর করতেই ব্যবহার করি, তো কারেক্ট অ্যান্সার আমাদের এটা হবে। এখন প্রশ্ন হচ্ছে এটা কেন ব্যবহার করা যায় না হার্ড ওয়াটারে? দেখো, হার্ড ওয়াটার আর সফট ওয়াটার দুটো জিনিস আছে। হার্ড ওয়াটার হচ্ছে এমন জল যাতে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম এদের আয়ন মিশ্রিত থাকে। কি বললাম? সরি, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম এদের আয়ন কি থাকে? এদের আয়ন মিশ্রিত থাকে। এই ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের আয়ন যদি মিশ্রিত অবস্থায় থাকে তখন তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে হার্ড ওয়াটার। এক্ষেত্রে কি হয়, এই সাবান যেই তুমি এই হার্ড ওয়াটারের মধ্যে দেবে তখন এই ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের সল্ট গঠিত হয় সাবানের সঙ্গে বিক্রিয়া করে। এবং এই যে সল্ট, ম্যাগনেসিয়াম সল্ট, আমি এখানে প্লাসটা তুলে দিচ্ছি, প্লাসটা জাস্ট আয়ন বোঝানোর জন্য ব্যবহার করেছিলাম। যদি ম্যাগনেসিয়াম আয়নের গঠন শুধু প্লাস দিলে হয় না, জাস্ট ঠিক আছে। তো ম্যাগনেসিয়াম সল্ট হবে এবং ক্যালসিয়াম সল্ট গঠিত হবে। এই সল্ট কি হয়, জলে অদ্রবীভূত হয়, এরা জলে দ্রবীভূত হয় না। ঠিক আছে, ফলে সাবানের যে গেঁজা আমরা ব্যবহার করি যখন আমরা ওয়াশ করি, সেই গেঁজাটা উৎপন্ন হয় না, উপরে একটা স্কাম ভেসে থাকে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি? ওকে, এই স্কামটা কি অ্যাকচুয়ালি ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের জলে অদ্রবীভূত লবণ। ঠিক আছে, তো যে কারণে জলের কঠিন জলে কিন্তু সাবান কাজ করতে পারে না। ঠিক আছে, চল পরেরটাতে। বলছে ওয়াশিং সোডায় নিচের কোন উপাদানটি থাকে না? দেখো, ওয়াশিং সোডার ফর্মুলা কি? আচ্ছা এক মিনিট। ওয়াশিং সোডার ফর্মুলা কি? আমরা জানি Na2CO3। ঠিক আছে, Na2CO3 10H2O, এটা হচ্ছে ওয়াশিং সোডার ফর্মুলা। এর মধ্যে কী কী থাকে দেখো, সোডিয়াম আছে কার্বন ডাইঅক্সাইড আছে অক্সিজেন আছে আর হাইড্রোজেনও আছে। তো এখানে কোনটা থাকে না যদি শুধু এইটুকুকেও দেখো, তাহলে এর মধ্যে কোনটা নেই? সালফার কিন্তু নেই। তো কারেক্ট আনসার আমাদের এটা হবে। ঠিক আছে, কালকে তোমাদের জিজ্ঞেস করতে পারে যে খাবার সোডায় কোনটা থাকে না। ঠিক আছে, খাবার সোডা যাকে আমরা বলি বেকিং সোডা। ঠিক আছে, কী বলি আমরা যাকে? যাকে বলি আমরা বেকিং সোডা বলি। ঠিক আছে, বেকিং সোডাতে বা খাবার সোডাতে কী থাকে না? দেখো, খাবার সোডা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, NaHCO3। ঠিক আছে, এখানে দেখো Na থাকে, হাইড্রোজেন থাকে, কার্বনেট থাকে, অক্সিজেন থাকে। এখানে যদি দিয়ে দেয় ফসফরাস, হবে না ডেফিনেটলি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তো এরকম ধরনের প্রশ্ন তোমাদের দিচ্ছে, এগুলো একটু মাথায় রেখো। কালকে দিতে পারে যে ব্লিচিং পাউডারে কী থাকে, ব্লিচিং পাউডারের সংকেত দেখে যেও। অর্থাৎ ওই যে তোমাদের সল্ট, অর্থাৎ যেটা তোমাদের লবণ তোমাদের আছে না, অ্যাসিড বেস সল্টের, ওর যে লাস্ট পার্টটা, ওই লাস্ট পার্টটা কিন্তু একবার চেক করে যাও। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্টটাতে। কারণ এর আগের দিন ক্লোর অ্যালকালি এসেছিলো, আজকে তোমাদের এটার ওপর এসছে, মাঝে মাঝে কোশ্চেন দিচ্ছে, ব্লিচিং পাউডার দিয়ে দিতে পারে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। গর্ভনিরোধক বড়ি কীভাবে প্রজনন প্রক্রিয়াকে প্রভাবিত করে? দেখো, 99% গর্ভনিরোধক বড়ি যে কাজটা করে সেটা হচ্ছে পরিপক্ক ডিম্বাণু সৃষ্টি বা নিঃসরণকে রোধ করে, ওভলিউশনকে আটকে দেয়। কাকে আটকে দেয়?
ওভিউলেশনকে কী করে আটকে দেয়। ওভিউলেশন শব্দের অর্থ কী? দেখো আমরা জানি এইটা হচ্ছে আমাদের ফিমব্রাই, ঠিক আছে, আর তার নিচে কি থাকে, তার নিচে থাকে তোমাদের ডিম্বাশয়। ডিম্বাশয় থেকে, ভালো করে বুঝবে, ডিম্বাশয় থেকে ডিম্বাণু কোথায়, ফিমব্রাই দিয়ে কোথায় পৌঁছয়, ইনফান্ডিবুলামে পৌঁছায়, ঠিক আছে, এবং ওই অংশেই কিন্তু কি হয়, নিষেক হয়। ঘটনা হচ্ছে মানে এই থেকে শুক্রাণু আসছে, এই থেকে তোমাদের ডিম্বাণু যাচ্ছে, কিন্তু ঘটনা হয় যদি এই প্রসেসটাকে আটকে দেওয়া যায় তাহলে কিন্তু শুক্রাণু এলেও ডিম্বাণু সেখানে আসতে পারবে না, ফলে নিষেক ঘটবে না। কোনো একটাকে তোমাকে কী করতে হবে, বন্ধ করতে হবে, আজ শুক্রাণুকে আটকাও অথবা ডিম্বাণুকে আটকাও। তো এখানে কি বলছে, একটি পরিপক্ক ডিম্বাণু সৃষ্টি বা নিঃসরণ রোধ করে, ইট প্রিভেন্টস দ্য ফর্মেশন অ্যান্ড রিলিজ অফ ম্যাচিওর প্রাম। এই যে রিলিজ বলেছে না, এই রিলিজটাকে বলা হয় ওভিউলেশন, ঠিক আছে, কী বলা হয়, ওভিউলেশন। ঠিক আছে, এর একটা হেলথ হ্যাজার্ডও আছে, আমি বারবার বলবো অতিরিক্ত ব্যবহার কিন্তু হেলথ হ্যাজার্ডও তৈরি করে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। তো চলো, এটা আমাদের গুড কোশ্চেন্স ছিল। নেক্সট চলো পরেরটাতে। পরের প্রশ্ন, ক্লোরোফিল ইজ রিলেটেড টু ক্লোরোপ্লাস্ট, স্টার্চ ইজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোইং। দেখো ক্লোরোফিল ক্লোরোপ্লাস্টের সঙ্গে রিলেটেড মানে কি, ক্লোরোপ্লাস্টের মধ্যে কি থাকে, ক্লোরোফিল থাকে, তাহলে এমন কোনটা যার মধ্যে স্টার্চ আছে? অ্যান্সার তোমাদের কী হবে, আমরা জানি যে অ্যামাইলোপ্লাস্ট যেটা হয়, দেখো এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি অ্যামাইলোপ্লাস্ট, এর মধ্যে কিন্তু কী থাকে, তোমাদের স্টার্চ সঞ্চিত থাকতে পারে। দেখো এই যে অ্যামাইলোপ্লাস্ট, এই অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে একটা টাইপের কিন্তু লিউকোপ্লাস্ট, ঠিক আছে, এটা একটু মনে রাখবে, অ্যামাইলোপ্লাস্ট কিন্তু একটা টাইপের লিউকোপ্লাস্ট, ঠিক আছে। আর তোমাদের এনসিইআরটিতে লিউকোপ্লাস্ট কতটা দেওয়া আছে, লিউকোপ্লাস্ট কী করে, স্টার্চ বা শ্বেতসারকে কী করে, সঞ্চিত করে রাখতে পারে, ঠিক আছে। তো এটা একটু মাথা রাখবে, এটা কিন্তু একটা বর্ণহীন তোমাদের এই, ঠিক আছে, একটা বর্ণহীন, তোমরা বলতে পারো যে রঞ্জক ধারণকারী একটা অংশ, ঠিক আছে, কোষের মধ্যে। চলো নেক্সট পরেরটাতে। দেখো কালকে আমি একটা ক্লাস করিয়েছিলাম তোমাদের বৃত্তীয় গতি নিয়ে, একটু বলি। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের আমি মোশানে বৃত্তীয় গতির উপরে অনেকগুলো কোশ্চেন্স দিয়েছিলাম, কেমন কোশ্চেন সেটাও একটু দেখাই। এই টাইপের প্রশ্ন আমি সেখানে তোমাদের জন্য রেখেছিলাম, ঠিক আছে, যে একটি বৃত্তাকার পথে একটা গাড়ি ধ্রুববেগে চলছে, তো এর ত্বরণ সম্পর্কে নিজের কোনটা সঠিক, ডিটেলসে কিছু জিনিস আলোচনা করেছিলাম। তো আজকে দেখো তোমাদের কিন্তু বৃত্তীয় গতির উপর কিন্তু প্রশ্ন পড়েছে, চাইলে তোমরা এই ভিডিওটাকে ভালো করে দেখে নিতে পারো, কারণ এই ভিডিওতে আমি ডিটেলসে কিছু পয়েন্ট উল্লেখ করেছি। আজকে এই শিফটে হয়তো আসেনি, নেক্সট শিফটে আসতেই পারে, ঠিক আছে। চলো, এখানে প্রশ্ন কি বলেছে, নিম্নলিখিত কোনটি বৃত্তীয় গতির উদাহরণ। ইজি কোশ্চেন্স দিয়েছে, কিন্তু টাফ কোশ্চেন্স কিন্তু আজকে থার্ড শিফটে অনেকগুলো পড়েছে। এ কার মুভিং অন স্ট্রেট রোড, দেখো কখনো সোজা রাস্তায় যখন গাড়ি চলে সেটা বৃত্তীয় গতি তো নয়, কারণ এটা স্ট্রেট ওয়ান, ঠিক আছে, এটাকে বলা হয় রেক্টিলিনিয়ার মোশন, এটাকে কী বলা হয়, রেক্টিলিনিয়ার মোশন বলা হয়, ঠিক আছে, সরল রৈখিক গতি। নেক্সট আমাদের বলেছে মুক্তভাবে অবাধে পতনশীল, দেখো কোনো জিনিস যখন মুক্তভাবে পড়ছে তখন সেটা ভার্টিক্যালি স্ট্রেট লাইনে পড়ছে, সেটাও তো নয়। পৃথিবীর চারিদিকে উপগ্রহের কক্ষপথ, দেখো যখন আমরা দেখি যে পৃথিবী, এটা সাপোজ ধরো পৃথিবী, ঠিক আছে, এটা সাপোজ ধরো পৃথিবী, এই পৃথিবীর চারপাশে কোনো উপগ্রহ যখন ঘোরে, ঠিক আছে, কোনো স্যাটেলাইট যখন কি হয়, কোনো স্যাটেলাইট যখন ঘোরে তখন সে কিন্তু একটা বৃত্তাকার পথে, অ্যাকচুয়ালি উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে, ঠিক আছে, উপবৃত্তাকার পথে কী করে, পৃথিবীকে প্রদক্ষিণ করে। কি হয়, এই যে উপগ্রহ সে এই দিকে ছিটকে যেতে চায়, কিন্তু আবার ঘুরে এই দিকে চলে আসে, অর্থাৎ যত ও ছিটকে যেতে চাইবে তত পৃথিবীর দিকে কিন্তু আসতে থাকবে। এটা কেন, কারণ পৃথিবী একে কী বল দ্বারা আকর্ষণ করছে, যে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে সেটা দ্বারা কী করছে, পৃথিবী একে আকর্ষণ করছে, যার ফলে এ ছিটকে তো যেতে চাইছে এদিকে, কিন্তু ডেফিনেটলি পৃথিবীর দিকে বেঁকে আসবে, ঠিক আছে। এবং এটাকে আমরা কি বলি, আমরা বলি মোশন অফ এ স্যাটেলাইট অ্যারাউন্ড আর্থ ইজ আ কি হোয়াট, সার্কুলার মোশন, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার এখানে কী হবে, সার্কুলার মোশন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কালকে আমি যে কথাটা বলেছিলাম সেটা মাথা রাখবে, তোমাদের যদি প্রশ্ন করা হয় সার্কুলার মোশনের ত্বরণের প্রকৃতি কীরূপ বলে চারটে তোমাদের এ বি সি ডি করে তোমাদের অপশান দিয়ে দেয়, এটা একটু মাথা রাখবে, এটা আমি ওই যে একটু আগে তোমাদের যে স্লাইডটা দেখিয়েছি সেটা এইটা নিয়েই ছিল, ঠিক আছে। এরকম প্রশ্ন কিন্তু রেলেতে দিচ্ছে, ওই ভিডিওটা দেখে নাও, আরও ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওর লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সের ফার্স্ট কমেন্টে আছে। চলো, এই প্রশ্নটা তোমরা ভালো করে দেখো, আর এই টাইপেরই প্রশ্ন আমি কালকে ওই যে ভিডিও বললাম ওই ভিডিওতেও ছিল, কারণ ওই ভিডিওতে শুধু মোশন নিয়ে আমি আলোচনা করিনি, অনুপরমাণু নিয়েও আলোচনা করেছিলাম, ওর ওপর বেস করে দেখো এখানে প্রশ্ন দেওয়া হয়েছে যে এলিমেন্ট কী দিয়ে তৈরি, মৌল কী দিয়ে তৈরি।
আমি ওখানে প্রশ্ন দিয়েছিলাম একটি মৌলের পরমাণুর মধ্যে কী কী থাকা প্রয়োজন, একটা মৌলের পরমাণুর মধ্যে কী হবে, কী কী থাকা প্রয়োজন, কোন গুণাবলী থাকা প্রয়োজন, তার উপর বেশ করে প্রশ্ন আসছে। সেম টু সেম, শুধু লাইনটাকে ঘুরিয়ে দিয়েছে ওখানে, ঠিক আছে। ওই জন্য আমি বলি বারবার যে যখনই কোনো পার্ট থাকে, আমি যখন ডিটেলস ভিডিও দিই সেগুলোকে দেখতে। হোয়াট ইজ অ্যান এলিমেন্ট মেড অফ, মৌল কী দিয়ে তৈরি, একই অণু দিয়ে, সেম মলিকিউল, একই পরমাণু দিয়ে, ভিন্ন পরমাণু দিয়ে, একই ও ভিন্ন উভয় পরমাণু দিয়ে। কারেক্ট আনসার তোমাদের কী হবে, একই পরমাণু দিয়ে, ঠিক। একটা এলিমেন্ট মানে মৌল, ঠিক আছে, সেটা কিন্তু সেম টাইপ অফ অ্যাটম দিয়ে তৈরি হয়। কী হয়, সেম টাইপ অফ অ্যাটম দিয়ে তারা তৈরি হয়, এটা মনে রাখবে, ঠিক আছে। অ্যাটম কি তৈরি করে, অ্যাটম তৈরি করে মলিকিউল, ঠিক আছে। অ্যাটম কি তৈরি করে, অ্যাটম তৈরি করে মলিকিউল। যেমন ধরো দুটো অক্সিজেন অ্যাটম তারা যুক্ত হচ্ছে, হয়ে কি তৈরি করছে, O2 তৈরি করছে, ঠিক আছে। এবং এই একটা মলিকিউলই হচ্ছে একটা এলিমেন্ট তৈরি করছে, যেটাকে আমরা অক্সিজেন বলছি, ওকে। তো সেম অ্যাটম দিয়ে তৈরি হয়, কী দিয়ে তৈরি হয়, সেম অ্যাটম, একই টাইপের, সেম টাইপ অফ অ্যাটম। যেহেতু এদের, দেখো এদের ইলেকট্রনিক যে সজ্জা, অর্থাৎ ইলেকট্রনের যে কনফিগুরেশন বা সজ্জা, সেটা কিন্তু সবার সেম হবে, সেম টু সেম হবে। যেহেতু সেম টু সেম, ফলে এই সব কটা অ্যাটমের কিন্তু রাসায়নিক ধর্ম সেম হবে। বোঝাতে পারলাম? এইগুলো দিয়ে কিন্তু তোমাদের স্টেটমেন্ট বেস প্রশ্ন বড় বড় করে সাজিয়ে দিতে পারে, প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট। চলো, হুইচ সেল ইজ রেসপন্সিবল ফর রিসিভিং সেন্সেশনস অ্যান্ড ট্রান্সমিটিং স্টিমুলি। হুইচ সেল, কোন সেল ইজ রেসপন্সিবল, অর্থাৎ দায়বদ্ধ, ফর রিসিভিং সেন্সেশন অ্যান্ড ট্রান্সমিটিং স্টিমুলি, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কী হবে, অ্যান্সার হবে আমাদের স্নায়ুকলা, ঠিক আছে। আমরা জানি যে স্নায়ুকলায় যে নিউরন থাকে, ঠিক আছে, স্নায়ুকলায় কী থাকে, নিউরন। এই নিউরন থাকে, নিউরন কী করে, অন্য আরেকটা যে নিউরন আছে সেখান থেকে কী নিচ্ছে, সেখান থেকে নিচ্ছে হচ্ছে সে মোটর বা চেস্টিও, যে কোনো একটা তোমাদের কী করছে, সিগন্যাল নিচ্ছে, এবং তাকে ফার্দার কী করছে, আবার ব্রেনে পাঠাচ্ছে। এই পাঠের ওপর বেস করেও আমি আগের দিন তোমাদের অনেকটা আলোচনা করেছিলাম, ঠিক আছে। আমি চেষ্টা করব কালকে তোমাদের একটা ভিডিও দেওয়া, যেখানে সেল, টিস্যু, তোমাদের নার্ভাস সিস্টেম এবং তোমাদের আরও যে সমস্ত পার্ট আছে যেগুলো ইম্পর্টেন্ট, রোজ প্রশ্ন আসছে, সেগুলোর উপর বেস করে একটা ডিটেল ভিডিও দেওয়া, ঠিক আছে। একটু বড় হবে ভিডিওটা, যেমন আগের দিন অনুপর্ব নিয়ে আলোচনা করেছিলাম, ওকে। চলো, আর একটা জিনিস, রিসেন্টলি একটা প্রশ্ন এসেছিল যে এই যে স্নায়ু কোষ দেখতে পাচ্ছি, স্নায়ু কোষের কোন অংশে ইলেকট্রিক্যাল সিগন্যাল কেমিক্যাল সিগন্যালে কনভার্ট হয়। তো মনে রাখবে অ্যান্সার উইল বি সাইন্যাপসিস, ঠিক আছে। সাইন্যাপসিস পার্টে কিন্তু কী হয়, ইলেকট্রিক্যাল সিগন্যাল সেটা কিন্তু কেমিক্যাল সিগন্যাল হিসাবে কী হয়, কনভার্ট হয়ে যায়। আর কোন অংশে ইলেকট্রিক্যাল সিগন্যাল গৃহীত হয়, সেটা হচ্ছে ডেনড্রন বা ডেনড্রাইট, ঠিক আছে। ডেনড্রন বা ডেনড্রাইটে কিন্তু তোমাদের ইলেকট্রিক্যাল সিগন্যাল কিন্তু গৃহীত হয়, এটা মনে রাখবে। চলো, নেক্সট প্রশ্ন তোমাদের বলছে লাইসোজোমের প্রধান কাজ কি। দেখো, লাইসোজোমের প্রধান কাজ হচ্ছে যে রাফ ইয়ার, অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে উৎসেচক তৈরি করে, সেই উৎসেচকটাকে নিজের মধ্যে স্টোর করা, এবং প্রয়োজনে অন্য কোনো ফালতু জিনিস কোষের মধ্যে ঢুকলে তাকে উৎসেচক দিয়ে মেরে ফেলা, এবং সে নিজেও বাস্ট হয়, অর্থাৎ এই জন্য একে আত্মঘাতী থলিও বলা হয়, ঠিক। আমরা সবাই জানি লাইসোজোমকে কী বলা হয়, আত্মঘাতী থলি বলা হয়, ঠিক আছে। এটাও একটা কারণ, যে কারণে একে আত্মঘাতী থলি বলা হয়, সুসাইডাল ব্যাগ বলা হয়, ঠিক আছে, সুসাইডাল ব্যাগ। এই ধরনের কোশ্চেন্স আসছে, সেই জন্য তোমাদের রিপিট করাচ্ছি একবার, যদিও কোশ্চেন্সগুলো ইজি। তো তার ফলে কী হয়, কোষীয় বর্জ্য পদার্থ কী হয়, পরিপাক হয়, দ্য ডাইজেশন অফ সেলুলার ওয়েস্টেজ। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার বেসিক্যালি, ঠিক আছে। চলো, পরের প্রশ্ন, হুইচ ফোর্স অ্যাক্ট এগেনস্ট দ্য মোশন অফ এ রকেট ডিউরিং ইটস টেস্ট অর লঞ্চ। দেখো, এখানে বেসিক্যালি বায়ু প্রতিরোধ মেন জিনিস, ঠিক আছে। বায়ু এয়ার রেজিস্ট্যান্স ইজ মেন ফ্যাক্ট। যদিও আমরা জানি কি গ্র্যাভিটেশন ফোর্সও কাজ করে, কিন্তু যদি দুটোর মধ্যে দুটোই দেওয়া থাকে, দুটোকে মার্ক করা উচিত, তা না হলে এয়ার রেজিস্ট্যান্স উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। যে কারণে যদি একটা ভারী বস্তু একটা হালকা বস্তুকে তুমি ফেলো, তাহলে দেখবে দুটোর কিন্তু পড়তে একটু সময় লাগে। এটার কারণ কি, এটা হচ্ছে এয়ার রেজিস্ট্যান্সের কারণেই বেসিক্যালি এটা হয়, ঠিক আছে। এয়ার রেজিস্ট্যান্সের কারণেই কিন্তু এটা বেসিক্যালি হয়। তো এখানে কারেক্ট অ্যান্সার বায়ুর প্রতিরোধ হওয়া উচিত, কিন্তু যখন দুটো অপশানে আছে তখন এটাও কিন্তু অ্যান্সার তোমাদের হবে, ঠিক আছে। এখন কি পড়েছিল সেটা স্টুডেন্টরাই কনফার্ম করতে পারবে, ওকে। চলো, নেক্সট পয়েন্টটা, পরের প্রশ্ন। দেখো, প্রশ্নটা একটু ট্রিকি আছে, ঠিক আছে। এই প্রশ্নটা নর্মাল প্রশ্ন কিন্তু ট্রিকি আছে। কেন,
বলেছে আর ওহমের একটি প্রতিরোধককে 7টি সমান অংশে সমান্তরালভাবে যুক্ত করা হলো। ঠিক আছে, কি বলা হয়েছে, এ রেজিস্ট্যান্স অফ আর ওহম ইজ কাট ইন্টু 7 ইকুয়াল পার্টস অ্যান্ড কানেক্টেড টু এ প্যারালাল। দেখো বাংলা আর ইংলিশের মধ্যে একটু পার্থক্য আছে। বলা হয়েছে একটা ধরো এরকম একটা রোধ আছে, তাকে 7টা সমান খণ্ডে কি করা হয়েছে, তোমাদের ভাগ করা হয়েছে। 1 2 3 4 5 6 7টা, 1 2 3 4 5 6 7টা, হ্যাঁ 7টা সমান খণ্ডে কী করা হয়েছে, ভাগ করা হয়েছে। তাহলে দেখো প্রত্যেকটা রোধ তোমাদের কী হয়ে যাবে, R/7 করে হবে, তাই না? টোটাল রোধ যদি তোমাদের আর হয়, তাহলে এখানে তোমাদের কী হয়ে যাবে, R/7 হয়ে যাবে। ইয়েস আর নো বলো। এবং একে কী করা হয়েছে, এদেরকে কী করা হয়েছে, প্যারালালে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, তো যখন প্যারালালে অ্যাড করা হয় কী হয়, এক একটা রোধ তোমাদের R/7 করে হচ্ছে। ঠিক আছে, এবার যখন প্যারালালে অ্যাড করা তখন কী হয়, 7/R হয়ে যায় এগুলো। ঠিক আছে, এবং এদেরকে কি করা হয়েছে, এরকম 7/R 7/R এরম করে 7টা রোধকে এভাবে অ্যাড করা হয়েছে। এভাবে কী করা হয়েছে, সাতটা রোধকে কী করা হয়েছে, অ্যাড করা হয়েছে। তার মানে সোজা কথা বলতে 7/R ইন্টু 7, 7/R ইন্টু 7 হয়েছে এখানে। ইয়েস নো বলো। 7টা রোধকে যদি অ্যাড করা হয় তাহলে কী হবে, 7/R ইন্টু 7 হবে। ঠিক আছে, এবার এটা হচ্ছে টোটাল রোধ, এটা হচ্ছে কি টোটাল রোধ, এটা হচ্ছে কি টোটাল রোধ। ঠিক আছে, এবার এটাকে আমি উল্টে দিলে, মানে এটা যোগ করার পরে পাবো, এটাকে উল্টে দিলে আমি কি পাবো, উল্টে দিলে আমি পাবো R/49। অর্থাৎ তোমাদের যে তুল্য রোধ হবে এই কাণ্ডটা ঘটানোর পরে লাস্ট রেজাল্ট কি আসবে, R/49। এটা অনেকেই বুঝতে পারেন যে কেন আপনি R/49 করছেন। আমি আবারও বলছি, ভালো করে বোঝো। এরকম একটা ধরো একটা তার আছে, তারটাকে তুমি 7টা খণ্ডে কী করে দিয়েছো, তুমি ভাগ করে দিয়েছো, ব্রেকডাউন করে দিয়েছো। ঠিক আছে, ব্রেকডাউন করার পর তুমি কি করেছো, তাহলে তাদের পুরোটা তো আর ছিল, তো R/7 হয়ে গেছে এক একটা, তাই না? 1/7 করে আছে, R/7 হয়ে গেছে। এবার এদেরকে যদি তুমি শ্রেণী বর্তনীতে, প্যারালাল বর্তনী অর্থাৎ সমান্তরাল বর্তনীতে অ্যাড করো, তাহলে কীভাবে অ্যাড করি আমরা, 7/R করে অ্যাড করি। এবার এরকম কতবার করছো, 7বার করছো, তাহলে এখানে আসবে কত, 49/R। কিন্তু এটা তো যোগফল, এটাকে আমরা কী করি, লাস্টে উল্টে দিই, তো R/49 আসবে। এটাই হচ্ছে R1 এর মান। অর্থাৎ R1 নয়, R ড্যাশ, নিউ যে R ড্যাশ বলেছে, সেই নিউ R ড্যাশের মান কত হবে, R/49। তোমাদের সেটা করতে বলেনি, তোমাদের বলেছে R/R1 কত হবে, অর্থাৎ R/R1 কত হবে। দেখো R তো Rই ছিল, ঠিক আছে, আর R1 মান কত, R/49। ঠিক আছে, তো ক্যালকুলেট করলে কী আসছে, 2 শূন্য কেটে গেল, তো 1/1/49, দ্যাট মিনস 49 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সেখানে সি আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, সি আমাদের কী হবে, কারেক্ট অ্যান্সার হবে। বোঝাতে পারলাম আমি? পুরো প্রশ্নটাকে কিন্তু তোমাদের ডিটেলে করে দেখালাম দুবার। চলো, খাদ্য প্রক্রিয়াকরণের যে পুরো চ্যাপ্টার আমি তোমাদের করিয়েছিলাম, তার উপর বেস করে দেখো কেমন প্রত্যেকটা পার্টে কিন্তু কোশ্চেন্স আসছে। ঠিক আছে, খাদ্য প্রক্রিয়াকরণ যে চ্যাপ্টার আমি করিয়েছিলাম, খাদ্য উন্নতি সাধন, তারও কিন্তু লিঙ্ক আমি তোমাদের ফার্স্ট কমেন্টে দিয়ে রাখছি। ফার্স্ট কমেন্টটাকে সবসময়ের জন্য ফলো করবে, যেটা পিন করে কমন থাকে। তো বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ অ্যাবায়োটিক ফ্যাক্টর। অ্যাবায়োটিক শব্দের অর্থ কি, বায়োটিক মানে হচ্ছে জৈব। ঠিক আছে, অজৈবকে বলা হয় অ্যাবায়োটিক, মানে পরিবেশগত কোনো জিনিস, কেমিক্যাল কোনো জিনিস। পরিবেশগত বলতে কি, যেমন লাইট, ঠিক আছে, ওয়াটার, এগুলো হচ্ছে প্রাকৃতিক জিনিস, এগুলো কিন্তু জৈব নয়। আর হচ্ছে তোমাদের কেমিক্যাল কোনো জিনিস, রাসায়নিক কোনো জিনিস, এই দুটো জিনিসকে আমরা অজৈব বলি। ঠিক আছে, এখানে বলেছে নিম্নলিখিত কোনটি ফসলের সঙ্গে সম্পর্কিত অজৈব উপাদান নয় বলেছে। দেখো তাপমাত্রা অজৈব, খরা অজৈব, বন্যা অজৈব, কিন্তু কীট এর জীবন আছে, সেটা জৈব। জীবন্ত মানেই কিন্তু সে জৈবের মধ্যে পড়বে। ঠিক আছে, সো কারেক্ট আনসার আমাদের কী হবে, কিট উইল বি দ্য কারেক্ট আনসার। চলো পরের প্রশ্ন দেখো, এই টাইপের প্রশ্নও কিন্তু আমি তোমাদের কালকে করিয়েছি, একদম সেম, এবং শুধু একটা নয়, দুটো করিয়েছিলাম। ঠিক আছে, দেখো তার উপর বেস করে কিন্তু তোমাদের প্রশ্ন এসছে। ওই জন্য আমি বারবার বলি, যখন কোনো ডে অফ থাকবে, যেমন মাঝখানে তোমরা জানো যে কিছু কিছু দিন অফ থাকে, যেমন তোমাদের রোববার অফ থাকবে, পরীক্ষা আসবে না, 25 তারিখ অফ আছে, এই দিনগুলোতে আমি ভাইটাল কিছু ভিডিওস তোমাদের জন্য দিই, তো একটু দেখলে সুবিধা হয়। ঠিক আছে, এর অ্যান্সার আমি তোমাদের বলে দিচ্ছি, অ্যান্সার হবে তোমাদের বোরন আর কার্বন, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো এনসিইআরটি কোন পার্ট থেকে প্রশ্ন দিচ্ছে একটু জেনে নিই আমরা। দেখো এটা হচ্ছে ক্লাস 9-এর যে তোমাদের অ্যাটমস অ্যান্ড মলিকিউলসের যে অধ্যায়, তার তো আমি খুলে রেখে দিয়েছি, মানে স্ট্রাকচার অফ অ্যাটমের যে অধ্যায়, সেখানে খুলে রেখেছি। এখানে তোমার নিচের দিকে আসো, দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার লেখা আছে বোরন আর কার্বন। বোরনের কি হয়, বোরনের তোমাদের 5টা ইলেকট্রন থাকে,
সরি 5টা প্রোটন থাকে আর 6টা তোমাদের নিউট্রন থাকে। কার্বনের দেখতে পাচ্ছ 6টা প্রোটন থাকে আর 6টাই তোমাদের কি থাকে, নিউট্রন থাকে। ঠিক আছে, আমি যে কোশ্চেনগুলো করেছিলাম আমি তার মধ্যে সোডিয়াম দিয়েছিলাম, ম্যাগনেসিয়াম দিয়েছিলাম, অ্যালুমিনিয়াম দিয়েছিলাম, সিলিকন দিয়েছিলাম, ফসফরাস দিয়েছিলাম, এইগুলো বেসিসের ওপর প্রশ্ন করেছিলাম। ওপর দিক থেকে একটু প্রশ্ন এসেছে তোমাদের। তো এই চারটা আমি বলবো একটু দয়া করে মুখস্থ করো। এই চারটা সত্যি কোনো শর্টকাট নেই। প্রোটন সংখ্যাটা শর্টকাট হিসেবে নেওয়া যেতে পারে, কিন্তু যদি নিউট্রন সংখ্যা জিজ্ঞেস করা হয় তাহলে ডাইরেক্ট মনে আসবে। এভাবেই তোমরা আমি বলবো একটু মুখস্থ করার চেষ্টা করো। প্রতিদিন 2টো বা 3টে করে নাও, যাদের একটু পরীক্ষার ডেট এখনো দেয়নি, যাদের কালকেই পরীক্ষা, তারা মোটামুটি একটু দেখে যাও, যতটা পারো মনে করতে পারো, কোনো ট্রিক বা কিছু দিয়ে যে নিজের মতো করে একটা মনে করার চেষ্টা করে রাখো। এইগুলো এই পার্ট থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসছে। আমি কালকেও তোমাদের যখন ভিডিও দিয়েছিলাম যেটা অ্যাটম অ্যান্ড মলিকিউলের, সেখানেও কিন্তু আমি তোমাদের এই কোশ্চেন্স করিয়েছি। এই ভিডিও লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে আছে, একবার দেখে যেও। চলো, বোরনের কিন্তু 6টা নিউট্রন থাকে আর কার্বনেরও কিন্তু 6টা নিউট্রন থাকে। সো এটা একটু মনে রাখবে, নিউট্রন সংখ্যা কী হয় এক্ষেত্রে, সেম হয়। ঠিক আছে, চলো। আচ্ছা, এইবার আমাকে একটা কথা বলো, এইখান থেকে যদি তোমাদের প্রশ্ন দেয় যে নিচের কোন জোড়া তোমাদের হবে আইসোটোন, তোমরা কি বলতে পারবে নিচের কোন জোড়া আইসোটোন হবে? কারেক্ট অ্যান্সার কিন্তু তোমাদের বোরন আর কার্বনই হবে। কেন? আইসোটোনে এন আছে, তার মানে এর নিউট্রন সংখ্যা সেম হয়। দুটো আলাদা মৌলের পরমাণু যাদের নিউট্রন সংখ্যা সেম হয়, যেমন দেখো আমি যদি বলি বোরন আর আমি যদি বলি কার্বন, বোরনের নিউট্রন সংখ্যা কত? বোরনের নিউট্রন সংখ্যা আমরা একটুখানি দেখলাম 6। কার্বনের নিউট্রন সংখ্যা কত? কার্বন নিউট্রন সংখ্যাও তোমাদের 6। আইসোটোনগুলো কাদের বলা হয়? যাদের নিউট্রন সংখ্যা সেম হয়। পয়েন্ট টু বি নোটেড, কী সেম হয়? নিউট্রন সংখ্যা সেম কিন্তু ডিফারেন্ট প্রোটন থাকে। কি থাকে? ডিফারেন্ট প্রোটন থাকে। নিউট্রন সংখ্যা সেম কিন্তু ডিফারেন্ট প্রোটন, তার মানে ভর সংখ্যাও কী হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। তো ডিফারেন্ট মাস নাম্বার হয় এদের। মাস নাম্বার বা ভর সংখ্যা কী হয়? তোমাদের ডিফারেন্ট হয়। তো নিউট্রন সেম কিন্তু ডিফারেন্ট প্রোটন ডিফারেন্ট মাস কাদের হয়? বোরন আর কার্বনের আছে। বোরনের যদি তুমি দেখো, বোরনের যে ভর সংখ্যা সেটা হয় তোমাদের 11, কার্বনের ভর সংখ্যা কত হয়? 12। বোরনের প্রোটন সংখ্যা কত হয় তোমাদের? 5। কার্বনের প্রোটন সংখ্যা কত হয় তোমাদের? 6। তো এটা কিন্তু এটার কি আইসোটোন। বোরন কিন্তু কার্বনের আইসোটোন, বা কার্বন বলতে পারো বোরনের আইসোটোন। এবার তোমরা বলতে স্যার বোরন কার্বন তো বলে না, বলে না। এখানে বলে তোমাদের বোরন 11 এবং কার্বন 12 বলা হয়। বলা হয় যে বোরন 11 এবং কার্বন 12 হচ্ছে একে অপরের আইসোটোন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। হুইচ হেল্পস মেল গ্যামেট অফ পোলেন গ্রেনস টু গো ফ্রম স্টিগমা টু ওভারি? দেখো আগের দিন একটা কোশ্চেন এসেছিলো, সেটা আমি তোমাদের বলে দিই, যেটা নিয়ে কনফিউশন অ্যারাইজ করেছে কয়েকজনের মধ্যে। এই যে পার্টটা দেখতে পাচ্ছি, এই যে দিস পার্ট, যেখানে তোমাদের পোলেন এসে পড়ে, এই পার্টটাকে আমরা কি বলি? এটা ধরো পোলেন এসে পড়েছে, এই পার্টটাকে আমরা বলি স্টিগমা। কি বলি আমরা? স্টিগমা। বাংলায় একে বলা হয় গর্ভমুণ্ড। মুন্ডু এটা স্টার্টিং, যেখানে এসে পোলেন পড়ছে, চিটচিটে একটা পদার্থ থাকে, যার ফলে এই পোলেনগুলো আটকে যায়। ঠিক আছে, আচ্ছা নেক্সট, তুমি এখানে টেনে দাও একটা লম্বা লাইন, লম্বা লাইন টানলে, ঠিক আছে, এই যে লম্বা লাইনখানা এলো এটাকে বলা হয় গর্ভদণ্ড। কি বলা হয়? গর্ভদণ্ড। দণ্ডাকার দেখতে, সো গর্ভদণ্ড। আর ঠিক নিচে থাকে এর গোলাকার একটা অংশ, স্ফীত অংশ, যাকে আমরা বলি গর্ভাশয়। ঠিক আছে, এই গর্ভাশয়ের মধ্যে থাকে হচ্ছে ওভারি, মানে গর্ভাশয়ই ওভারি, তার মধ্যে থাকে হচ্ছে ওভিউল। ঠিক আছে, এই অংশে ঘটে হচ্ছে নিষেক। এই অংশে কি ঘটে? নিষেক ঘটে। পোলেন পড়ে কোথায়? স্টিগমাতে পড়ে। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি পলিনেশন। কি বলি আমরা? পলিনেশন বা পরাগ সংযোগ। ঠিক আছে, আর এই পরাগ সংযোগ হওয়ার পরে এই পোলেন থেকে এক টাইপের কি হয়? পোলেন টিউব নির্গত হয়, যেটা কি করে তোমাদের যে পুংজনন কোষ আছে তাকে কোথায় পৌঁছে দেয়? তাকে পৌঁছে দেয় তোমাদের ওভিউলে। ঠিক আছে, সোজা, স্ট্রেট লাইন নিয়ে নিচ্ছে একটু, কেমন, সোজা তাকে কোথায় পৌঁছে দেয়? তাকে পৌঁছে দেয় তোমার হচ্ছে ওভারিতে। ঠিক আছে, এইভাবে কিন্তু কাজ চলে, পুরো কাজটা কিন্তু এইভাবে চলে। এই যে পৌঁছাচ্ছে এটা গর্ভদণ্ড দিয়ে পৌঁছায়। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার কী হবে? দেখো এখানে গর্ভদণ্ডে ইংলিশটা লেখা আছে স্টাইল, তো কারেক্ট অ্যান্সার কিন্তু তোমাদের স্টাইল হবে। ঠিক আছে, এই জন্য আমি বলেছি মাঝে মাঝে ইংলিশটাও দেখে রাখবে। পরীক্ষার সময় স্টাইল লিখে দিল তো 6 টাকা হর্ষই ল, তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে না। এইটা কিন্তু আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, এটা একটু মনে রাখবে। চলো পরের
প্রশ্ন, দ্য ভেলোসিটি অফ এ 20 কেজি মাস চেঞ্জেস ফ্রম 2 মিটার টু 5 মিটার সেকেন্ড, হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান। দেখো ওয়ার্ক ইকুয়াল টু আমরা কী জানি, এটা আমাদের বুঝতে হবে। ওয়ার্ক ইকুয়াল টু আমরা কী জানি, ওয়ার্ক ইকুয়াল টু আমরা জানি হচ্ছে বল ইনটু সরণ, ঠিক আছে, বল ইনটু সরণ ইনটু কস থিটা, এইটা হচ্ছে আমাদের ওয়ার্কের ডেফিনেশন। আবার বল বলতে আমরা কি বুঝি, ভর ইনটু ত্বরণ, তার মানে ওয়ার্ক ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ ইনটু সরণ হতে পারে। আমি তো অনেকবার এটা কিন্তু বলেছি, এইভাবে কিন্তু প্রশ্ন দেওয়া হচ্ছে। যেহেতু কস থিটার পার্ট এখানে দেওয়া নেই, এই পার্টটাকে বাদ দাও, বাট এটা থাকে, ঠিক আছে। যাই হোক, তো ভরের ভ্যালু কী দেওয়া রয়েছে তোমাদের 20 কেজি। ত্বরণ আমাদের কী দেওয়া রয়েছে, ত্বরণ আমাদের বলছে চেঞ্জেস ফ্রম 2 মিটার পার সেকেন্ড থেকে 5 মিটার পার সেকেন্ড তোমাদের হচ্ছে। তাহলে ত্বরণের চেঞ্জ কতটা আসছে, 3 তোমাদের চেঞ্জ আসছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। কারণ আমরা বলবো, দেখো এখানে কিছু নেই মানে আমরা ধরে নেবো যে এটা 1 সেকেন্ডে ঘটছে, ঠিক আছে। আমরা কী ধরে নেবো, এটা 1 সেকেন্ডেই ঘটছে। এবার একটা জিনিস দেখো, যেই এই ফর্মুলাটা তুমি ইউজ করবে না, ঠিক আছে, দেখো প্রথম কথা এখানে সেকেন্ডে বেগ এত মিটার থেকে এত মিটার হচ্ছে সেটা দেওয়া নেই। সো ডাইরেক্ট আমরা ত্বরণ 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার এভাবে বলাটাও আমাদের সত্যি কথা বলতে ঠিক নয়। নেক্সট হচ্ছে তোমরা দেখতে পাবে এখানে সরণ বলে কিছু উল্লেখও নেই, তাহলে এই ফর্মুলা আমাদের খাটবে না। আমি তোমাদের এইটাই বারবার বোঝানোর জন্য আমি পুরোটা লিখে দেখালাম যে কেন এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তো এই ফর্মুলা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, দেখো আমরা জানি যে গতিশক্তির পরিবর্তন, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, সেটাকেও কিন্তু আমরা ওয়ার্ক বলি। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিকে আমরা কী বলি, ওয়ার্ক বলি। তো প্রথমে কাইনেটিক এনার্জি কতটা ছিল, হাফ ইন্টু মাস ইন্টু ভেলোসিটি 1, ঠিক আছে। আর কতটা তোমাদের পরিবর্তন হচ্ছে সেইটাকে আমরা নেবো। তো এটা আমাদের v1 তার হোল স্কোয়ার, এখানে v2 তার হোল স্কোয়ার, এই দুটোর মধ্যে পার্থক্য করলে আমরা ওয়ার্ক পাবো। তো প্রথমে কতটা ছিল, প্রথমে আমাদের ছিল হাফ ইন্টু এম ইন্টু ভি। আচ্ছা 1 মিনিট, আমি এখানে এগুলো আর লিখছি না, আমি তোমাদের ডাইরেক্ট ভ্যালু লিখে দিচ্ছি। 20 কেজি ছিল, আর এটা কত ছিল 2 তার স্কোয়ার মানে 4, আর এদিকে এটা কত আছে, হাফ ইন্টু 20 ইন্টু কত আছে 5 তার স্কোয়ার, ঠিক আছে। তো দেখো হাফ হাফ কমন নাও, 20 20 কমন নেয়, 25 থেকে 4, 25 থেকে 4 তার মানে 21, তার মানে আমাদের কত হচ্ছে হাফ ইন্টু 20 ইন্টু 21। এখানে দেখতে পাচ্ছ ক্লিয়ারলি 10, 21 ইন্টু 10 করলে তোমাদের কী হচ্ছে 210, এত জুল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তো আমাদের এই ফর্মুলাটা কিন্তু কাজে লাগবে, এটা কিন্তু কাজে লাগবে না। বোঝাতে পারলাম আমি, ভালো করে বুঝবে, ইম্পর্টেন্ট কিন্তু খুব। অনেকেই স্টুডেন্টরা কী করে, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে গিয়ে ভাবে কোশ্চেনটা ভুল নয়, কেইকে যদি তুমি চেঞ্জ করো তাহলে সেটা ওয়ার্ক ডানের সমানই হয়, এটা মনে রাখবে। এটা কিন্তু আগেও এর উপর বেস করে প্রশ্ন এসছে। চলো পরের প্রশ্ন দেখো, বলেছে অ্যালুমিনিয়ামের ওপর অ্যানোডাইজিং কেন করা হয়। আগের বার প্রশ্ন দিয়েছিল যে অ্যানোডাইজিং মেথডে কোন ধাতু ব্যবহার করা হয়। তো অ্যানোডাইজিংয়ে আমি তোমাদের বলেছিলাম যে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়, যেখানে গ্যালভানাইজিং, ঠিক আছে, গ্যালভানাইজিং যদি আমি বলি, গ্যালভানাইজিংয়ে কাকে ব্যবহার করা হয়, জিঙ্ককে ব্যবহার করা হয়। আর অ্যানোডাইজিংয়ে কাকে ব্যবহার করা হয়, অ্যালুমিনিয়ামকে ব্যবহার করা হয়। প্রশ্ন তোমাদের দিচ্ছে যে অ্যানোডাইজিং কেন করা হয়। তো আমরা সবাই জানি যে যে সমস্ত ধাতু তাদের ক্ষয় হয় সেই সমস্ত ধাতুর ওপর অ্যানোডাইজিং পদ্ধতিতে কী করা হয়, অ্যালুমিনিয়ামকে চাপিয়ে দেওয়া হয়। যেমন স্টিলের ওপরে অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া, শুধু অ্যালুমিনিয়াম নয়, অ্যানোডাইজিং পদ্ধতিতে নিকেলেরও প্রলেপ কিন্তু দেওয়া যায়, ঠিক আছে। যেমন তোমরা যে বাড়িতে যদি জ্যাগুয়ার বা অন্যান্য যে কোম্পানি আছে তার যদি স্টিলের যদি মানে নিকেল প্লেটেড যদি তোমরা বব ব্যবহার করো, বব হচ্ছে ওই কলের যে মুখ তাকে বব বলা হয়, ব্যবহার করো, তাহলে দেখবে সেখানে কিন্তু তোমরা অ্যালুমিনিয়াম বা নিকেলের কিন্তু প্রলেপ পাবে, ঠিক আছে। এই জন্য ওটা চকচক করে অত, এবং ওটা কিন্তু জলের সংস্পর্শে আসলে ক্ষয় হয় না, কোরোশন হয় না, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কী হবে, ক্ষয় রোধ করা এবং পৃষ্ঠ শক্ত করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো এই টাইপের প্রশ্ন কিন্তু বেশ কয়েকটা শিফটে দেখেছি, এবং আমি কিন্তু তোমাদের টোটাল লিস্ট করে দিই প্রত্যেকবার যে কোন কোন ঘটনা কোন কোন জিনিসের কারণে হয়। এখানে আর লিস্ট করছি না, এখানে বলছে সূর্যোদয়ের আগে মানে লেট সানলাইট লেট সানরাইজ, ঠিক আছে, লেট সানরাইজ আর লেট সানসেট, ঠিক আছে, লেট সানরাইজ আর লেট সানসেট,
এই দুটো জিনিস কিসের কারণে হয়? দেখো, লেট সানরাইজ কখন হয়? যখন তুমি কি করবে, তুমি পৃথিবীর থেকে সূর্য অস্ত গেছে তথাপি তুমি সূর্যকে দেখতে পাচ্ছ। এটা কখন হয়? যখন এই যে আমাদের বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডলের যে তোমাদের পৃথিবীর যে বায়ুমণ্ডল, তাতে কি ঘটে? তাতে তোমাদের ঘটে রিফ্র্যাকশন। এটাকে কি বলা হয়? অ্যাটমসফেরিক রিফ্র্যাকশন। এটাকে বলা হয় অ্যাটমসফেরিক রিফ্র্যাকশন। ঠিক আছে? অ্যাটমসফেরিক রিফ্র্যাকশনের কারণেই কিন্তু এটা বেসিক্যালি ঘটে। তো আমাদের কী হবে এখানে অ্যান্সার? বায়ুমণ্ডলীয় প্রতিসরণ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। বোঝাতে পারছি? কোনটা হবে তোমাদের? বায়ুমণ্ডলীয় প্রতিসরণ, এইটা তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য রোল অফ টাং ইন ডাইজেশন? অর্থাৎ আমাদের মুখে যে হজম হয় বা আমাদের সারা শরীরে, সেই হজমের জীবের ভূমিকা কী? তো পাচনে জীবের ভূমিকা কী হবে? ডেফিনেটলি এই যে লালার সাথে খাদ্যকে মেশানো এবং গিলতে সাহায্য করা, এটাই কিন্তু মেন কাজ, যেটা কিনা আমাদের জীব করে। ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা কিন্তু ওখানে লালা রসের যে কাজ আছে সেটা একবার দেখে নিও। ঠিক আছে, এছাড়া পাকস্থলী রসের যে কাজ আছে সেটা একবার দেখে নিও। ঠিক আছে, বাইল জুসের কি কাজ সেটা একবার দেখে নিও, কারণ এটা পড়তে আরম্ভ করেছে মানে এগুলো সব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেমন তোমরা একবার দেখে নিও যে অগ্নাশয় রসের কী কাজ, প্যানক্রিয়াটিক জুসের কী কাজ, মানে ওই পার্টটা পুরোটাই তোমরা চাইলে অগ্নাশয় রসের কী কাজ, পুরো কাজটা, পুরো পার্টটা একবার দেখে নিও। পুরো পার্টটা একবার দেখে নিও। আমি বলবো, এখানে আমি তোমাদের দেখে টাইম নষ্ট করাচ্ছি না, কারণ এনসিইআরটি লাইন বাই লাইন যদি একবার পড়ো তাহলে গিয়ে ব্যাপারটা মাথায় বেটার ঢুকবে। আর ওই লাইনটা যে ওইভাবেই দিয়েছে, যদি দিয়েই থাকে তাহলে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে। সেই জন্য আমি এখানে লিখে দিচ্ছি না। তোমরা ওইখানে এই যে তোমাদের ক্লাস 10-এর যে চ্যাপ্টার আছে তোমাদের লাইভ প্রসেসের মধ্যে, ওই চ্যাপ্টার অংশটা একবার পড়ে নিও। ঠিক আছে, এখানে চলো পরেরটা। পরের প্রশ্ন, ম্যান্ডেলের যে বড় হাতের টি ছোটো হাতের টি সংকরায়ন প্রথম প্রজন্ম কী ধরনের উদ্ভিদ পাওয়া গেছিল? তো আমরা জানি যে যখন আমরা টিটি এবং টিটিকে করব তখন আমরা ডেফিনেটলি টিটিই পাবো, অর্থাৎ হেটারো টল আমরা পাবো। ঠিক আছে, তো এখানে কী হবে? অল হাইব্রিড টল। হাইব্রিড টলের দেখো এখানে দেওয়াও রয়েছে, হয়তো পরীক্ষার সময় দেওয়া ছিল না। ঠিক আছে, আমি কোশ্চেনসটা ফ্রেম এভাবেই করেছি তোমাদের ব্যাপারটাকে বোঝাতে পারি, ওই জন্য আমি এটা দিয়েও রেখে দিয়েছি। সব শঙ্কর লম্বা হবে। হাইব্রিড টল বা হেটেরোটল বলে একে। একে কী বলা হয়? একে বলা হয় হেটেরোটল বা হাইব্রিড টল। আর এরা কি? এটা হচ্ছে হোমোজেনাস হোমোটল। ঠিক আছে, আর এটা কি? এটা হচ্ছে হোমোশট। ঠিক আছে, এটা হচ্ছে হোমোশট। তো মনে রেখো, এগুলো দিয়ে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসছে। চলো পরের প্রশ্ন বলছে, হোয়াট ইজ দ্য কালার কোড অফ দ্য লাইভ ওয়্যার ইন ডোমেস্টিক ওয়্যারিং? দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে 3 টাইপের আমি এঁকেছি। যে কালোটা না, এই যে কালো, এটাকে আমরা কী বলি? এটাকে আমরা বলি নিউট্রাল ওয়্যার। ঠিক আছে, নিউট্রাল ওয়্যার অর্থাৎ অর্থাৎ এর মধ্যে দিয়ে কারেন্ট নর্মালি প্রবাহিত হয় না। ঠিক আছে, এই যে লাল যেটা দেখতে পাচ্ছ, লাল, এটাকে আমরা কী বলি? এটাকে আমরা বলি লাইভ ওয়্যার। ঠিক আছে, এটাকে আমরা কী বলি? লাইভ ওয়্যার। আর এই যে সবুজ যেটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা কী বলি? এটাকে আমরা বলি আর্থ ওয়্যার। ঠিক আছে, কী বলি আমরা? আর্থ ওয়্যার, যেটা দিয়ে আর্থিং করা হয়, আর্থ ওয়্যার। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে এখানে? লাল উইল বি দ্য কারেক্ট ওয়্যার, যেটাকে এখানে বলেছে যে লাইভ ওয়্যার কোনটা হয়, সেটা তোমাদের লাল রঙের হয়। বোঝাতে পারলাম? চলো নেক্সট আমরা এসে গেছি কারেন্ট অ্যাফেয়ার্সে। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আমি করাবো, চেষ্টা করছি আমি কালকেই তোমাদের দেওয়ার। ঠিক আছে, প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স আমার কাছে জমা হয়েছে। 1 নম্বর কথা, মানে শিফটের কোশ্চেন্স তো আছেই, তার সঙ্গে আমার প্রচুর নিজস্ব ব্যক্তিগত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো তোমাদের আমি দেবো। আমি কালকে তোমাদের সকালবেলা এই ভিডিওটা আপলোড করব। ঠিক আছে, তো বলেছে, হোয়াট ওয়াজ দ্য রেপো রেট অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেপো রেট কী? ঠিক আছে, দেখো এখন যদি এখানে কিন্তু এখনকার কথা জিজ্ঞেস করেনি, এপ্রিলের কথা বলেছে। এখন যদি বলি তাহলে তোমাদের রয়েছে 5.25%। ঠিক আছে, 5.25% হচ্ছে ডিসেম্বরের, অর্থাৎ একদম কারেন্ট। ওকে, এখানে এপ্রিলের কথা বলেছে। এপ্রিলে কিন্তু তোমাদের ছিল 6%, সেখান থেকে কমিয়ে এটা করা হয়েছে কত? তোমাদের করা হয়েছে 5.25। তো কারেক্ট অ্যান্সার তোমাদের 6% হবে। কিছু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিছু রেটস আছে, সেই রেটসগুলো সম্পর্কে একটু আইডিয়া করে দিই তোমাদের। এটা টোটালি ইকোনমিক্সের পার্ট, চাইলে রেপো রেট কী, ক্যাশ রিজার্ভ রেশিও কী, এগুলো সব তোমাদের বলে দিতে পারি, বাট অত মাথা ঘামানোর দরকার নেই, কারণ এখানে ডাইরেক্ট প্রশ্ন তোমাদের রেট দিয়ে আসছে। তো চলো কটা রেট আমরা জেনে নেব। দেখো কি আরবিআই রেটস অ্যাজ অফ 2025 রেপো রেট তোমাদের বললাম, যেমন এগুলো সব ডিসেম্বর মাসেরই দিচ্ছে তোমাদের।
2025 যেমন তোমাদের সব কটা ডিসেম্বর মাসের এক্স্যাক্টলি নাও হতে পারে 5.25%, ঠিক আছে এখন, কিন্তু এপ্রিলে কত ছিল 6%। রিভার্স রেপো রেট কি 3.35, রেট অ্যাট হুইচ আরবিআই বরোস ফ্রম ব্যাঙ্ক। দেখো একটা জিনিস বলে দিই, একটুখানি মাথা রাখো, রেপো রেট কাকে বলা, যদি ছোট্ট করে জেনে নাও, আমি যেমন বলছিলাম যে বলে দেবো, বলা যায় না কালকে পড়তে পারে রেপো রেট কাকে বলা হয় বলে অপশন দিয়ে দিতে পারে, স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে যাবে যদিও। রেপো রেট কাকে বলা হয়, রেট অ্যাট হুইচ আরবিআই লেন্ডস টু দ্য ব্যাঙ্ক। আরবিআই যদি ব্যাঙ্ককে, কোনো ব্যাঙ্ককে যদি টাকা ধার দেয়, আমরা যেমন ব্যাঙ্ক থেকে টাকা ধার নেই, তেমন ব্যাঙ্কও কিন্তু কারো কাছ থেকে টাকা ধার নেয়, ঠিক আছে। তো ব্যাঙ্ক নর্মালি আরবিআইয়ের কাছ থেকে টাকা ধার নেয়, তো ব্যাঙ্ক যদি আরবিআইয়ের কাছ থেকে টাকা ধার নেয় আর আরবিআই যদি ব্যাঙ্ককে টাকা দেয় ধার হিসাবে, তাহলে যে রেট চাপবে সেটা হচ্ছে 5.25, ঠিক আছে। কী হবে 5.25। যদি এই রেট বাড়ে তার মানে কি, তার মানে ব্যাঙ্ককে বেশি টাকা আরবিআইকে দিতে হচ্ছে। তুমি কারো কাছ থেকে ঋণ নিয়েছো, শোধ মানে তোমাদের লোন নিয়েছো, ঋণ নিয়েছো, তুমি 105 টাকা, অর্থাৎ 100 টাকায় 5 টাকা এই হারে তুমি ঋণ নিয়েছিলে, দেখা গেল সেইটা পরের বার বেড়ে 100 টাকায় 10 টাকা হয়ে গেছে। তার মানে তোমাকে ঋণ যখন নিতে হবে তখন তুমি বেশি মূল্যে ঋণ নিচ্ছ, মানে 100 টাকা নিলে 110 টাকা তোমাকে ফেরত দিতে হবে, ঠিক আছে, বোঝাতে পারলাম। এবার তুমি যদি মধ্যস্থ ব্যক্তি হও, অর্থাৎ তুমি নিচ্ছ ঋণ, নিয়ে ওইটাই আবার অন্য কাউকে তুমি আবার লোন হিসেবে দেবে, তখন কি হবে, তখন তুমিও একটু রেট বাড়াবে, অর্থাৎ যে ফাইনাল গ্রাহক তার কিন্তু একটু অসুবিধা হবে রীতিমতো দিতে। তো আরবিআই এই কাজটা কখন করে, আরবিআই দেখো আগে আমরা একটু আগে বললাম না, এপ্রিল মাসে কত ছিল 6% ছিল, এপ্রিল মাসে কত ছিল 6%। ঘটনা যেটা ঘটে, আরবিআই কী করে, রেপো রেটকে কমায়, কখন কমায়, যখন আরবিআইয়ের মনে হয় যে ব্যাঙ্ককে আমি বেশি টাকা দিতে চাইছি লোনে, কারণ যেই রেট কমবে ব্যাঙ্ক বলবে বাবা খুব সুবিধা আমার, আমি তো লোন নেব, ঠিক আছে। আর আমি লোন নেব মানে কি করব, আমি লোন নেব কেন, ব্যাঙ্ক তো লোন নিয়ে নিজের কাছে রাখবে বলে দেয় না, তার গ্রাহকদের দেওয়ার জন্য রাখে। অর্থাৎ যখন বাজারে এমন জিনিস তৈরি হয় যে বাজারে টাকা ছাড়ার দরকার পড়ে, তখন আরবিআই কী করে, তার রেপো রেটকে কী করে, কমিয়ে দেয়। কারণ রেপো রেট কমাবো মানে কি, ব্যাঙ্ক লোন নেবে, আর ব্যাঙ্ক লোন নিলে সেই লোন কাদেরকে দেবে, সে গ্রাহকদেরই দেবে, তার মানে বাজারে মানি আসবে, ঠিক আছে, ক্যাশ ফ্লো আসবে। এবার রিভার্স রেপো রেট কাকে বলা হয়, রিভার্স রেপো রেট হচ্ছে সেই জিনিস যেটা কি আরবিআই বরোস ফ্রম ব্যাঙ্ক, অর্থাৎ আরবিআই ব্যাঙ্কের কাছ থেকে ধার নেয়, ঠিক আছে, এটাকে বলা হয় রিভার্স রেপো। সেটা কত 3.35, এটা আরবিআই ব্যাঙ্ককে ধার দিচ্ছে, আর এটা যে রেটে আরবিআই ব্যাঙ্কের কাছ থেকে ধারটা নেয় সেটা হচ্ছে 3.35%, এবং এটাই কিন্তু তোমাদের রিভার্স রেপো রেট। ব্যাঙ্ক রেট কাকে বলা হয়, ব্যাঙ্ক রেট হচ্ছে তুমি যদি ব্যাঙ্ককে, পয়েন্ট টু বি নোটেড, তুমি যদি মানে রেট ফর লং টার্ম লেন্ডিং টু ব্যাঙ্ক, অর্থাৎ আরবিআই যদি, তুমি নাও, বেসিক্যালি আমি ওই এক্সাম্পলটা দিচ্ছিলাম না আগে, যে তুমি অন্য কেউ, ওইভাবে বলতে চাইছিলাম, দরকার নেই, ডাইরেক্ট শোনো। ব্যাঙ্ককে যদি আরবিআই লং টার্ম কোনো লোন দেয় তখন সেই ক্ষেত্রে 4.25 হচ্ছে ব্যাঙ্ক রেট। ক্যাশ রিজার্ভ রেশিও কাকে বলা হয়, ক্যাশ রিজার্ভ রেশিও হচ্ছে ব্যাঙ্ক তার মোট মূলধনের একটা পার্ট আরবিআইয়ের কাছে জমা রাখে, এবং সেটা কত পার্সেন্ট সেটাকে আমরা বলি ক্যাশ রিজার্ভ রেশিও, সিআরআর, সেটা হচ্ছে 3% এখন আছে। মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি কি, এমএসএফ কি, সেটা হচ্ছে যে পেনাল রেট ফর ওভারনাইট বরোয়িং, মানে তোমার আজকে টাকা দরকার, তুমি এক্ষুনি আরবিআইয়ের কাছ থেকে কী করতে পারো, তুমি ধার নিতে পারো, ঠিক আছে, কিন্তু তার জন্য তোমার একটা পেনাল্টি চাপবে, তুমি তো অলরেডি ধার নিয়ে দিয়েছো, তারপর তোমার আবার ধার নিতে লাগছে, তো সেটা কত, সেটা হচ্ছে তোমাদের 4.25%। এটা হচ্ছে এমএসএফ রেট বলা একে। এই ছোটো ছোটো টার্মগুলোকে মনে রাখবে, কারণ সিআরআর রেশিও, এমএসএফ রেট এরকম দিয়ে প্রশ্ন আসে, ঠিক আছে। এটা ব্যাংকে প্রচুর পরিমাণে পড়তো, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, তো রেলে আবার দিচ্ছে। তো অ্যান্সার আমাদের কী হবে এখানে, 6% উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ডিটেলস পাওয়ালে, কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়াতে প্রচুর সময় লাগে, সত্যি কথা বলতে চেষ্টা করছি তোমাদের পড়ানোর। পরের প্রশ্ন, ভারতের সবুজ উদ্যোগ আওতায় নবীনকরণযোগ্য শক্তি বাড়ানোর জন্য কোন মিশন চালু করা হয়েছে, অ্যান্সার তোমাদের হবে হাইড্রোজেন, কোথায় গেল তোমাদের, ন্যাশনাল মিশন ফর সাস্টেনেবল এগ্রিকালচার, ন্যাশনাল মিশন ফর এনহান্স এনার্জির এফিসিয়েন্সি। এটার অ্যান্সার তোমাদের হওয়া উচিত ন্যাশনাল, আমি বলে দিচ্ছি, ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন, ঠিক আছে। এটা H2 নয়, হাইড্রোজেনই লেখা থাকে, হাইড্রোজেন মিশন হওয়া উচিত, এটা তোমাদের অ্যান্সার হওয়া উচিত।
এর ওপর বেস করে কিছু ডিটেলস তথ্য আমি তোমাদের জন্য রেখেছি, চলো সেইগুলো একটু দেখে নেওয়া যাক যে এই মিশনের মূল লক্ষ্য কী। চলো দেখো, এর যে প্রধান লক্ষ্য আছে তিনটে। এক হচ্ছে কি প্রোডাকশান, অর্থাৎ কতটা প্রোডাকশান করা হবে, সেটা হচ্ছে 5 মিলিয়ন মেট্রিক টন পার অ্যানাম কিন্তু এই হাইড্রোজেনের প্রোডাকশান করা হবে। নেক্সট হচ্ছে রিনিউয়েবল এনার্জি কি, অ্যাড 125 গিগাওয়াট ক্যাপাসিটি ফর হাইড্রোজেন প্রোডাকশান। ঠিক আছে, এইগুলোকে মনে রাখবে কারণ এইগুলোর উপর বেস করে রেল ডাইরেক্ট প্রশ্ন নিচ্ছে। এটা কিন্তু 5 মেট্রিক টন নয়, 5 মিলিয়ন মেট্রিক টন। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডিকার্বনাইজেশন, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের এমিশন কমানো, কার্বন ডাই অক্সাইডের যে বৃদ্ধি হচ্ছে সেটাকে হ্রাস করা। তো 50 অর্থাৎ মিলিয়ন মেট্রিক টন CO2 এমিশন অ্যানুয়ালি কমাতে হবে। অ্যাভার্টিং শব্দের অর্থ কমানো, চেক করা, বন্ধ করা। CHECকে চেকের মানে যেমন কোনো জিনিসকে পর্যবেক্ষণ করা হয় তেমন বন্ধ করাও হয় কিন্তু। ঠিক আছে, 50 MMT মানে হচ্ছে মিলিয়ন মেট্রিক টন কী করতে বলেছে, CO2 এমিশনকে কী করবে, কমাবে 2030-এর মধ্যে। আর এই প্রকল্পে যে বিনিয়োগ হয়েছে সেটা হচ্ছে তোমাদের 19,744 কোটি টাকা। ঠিক আছে, 744 কোটি টাকা এখানে কী করা হয়েছে, এখানে বিনিয়োগ করা হয়েছে। 19,744 কোটি টাকা এখানে কিন্তু বিনিয়োগ করা হয়েছে, মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট। চলো পরের প্রশ্ন, উড়িষ্যার কোন সংরক্ষিত অঞ্চলকে এপ্রিল 2025-এ 107তম জাতীয় উদ্যান, দেখো এটা কিন্তু রিপিটেড কোশ্চেন্স, অনেক শিফটে এই ধরনের কোশ্চেন্স পড়েছে। অ্যান্সার হবে তোমাদের উড়িষ্যার শিমলিপাল। ঠিক আছে, ময়ূরভঞ্জ জেলা অবস্থান করছে। একটা জিনিস বলি, এই যে তোমাদের আরেকটা আছে সেটা হচ্ছে মাধব বলে, সরি মাধব বলে যে তোমাদের অভয়ারণ্য আছে সেটাকে কি করা হয়েছে, টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে। কি রিজার্ভ, টাইগার রিজার্ভ। এবং এটা কোথাও অবস্থিত, এটা কিন্তু মধ্যপ্রদেশে অবস্থান করছে। এবং এটা দিয়ে প্রশ্ন এসেছিল, সেই জন্য এর সঙ্গে আমি তুলে দিয়েছি। এবং এটা কিন্তু 58 ভারতের 58তম টাইগার রিজার্ভ, যেটা কিনা মধ্যপ্রদেশে অবস্থান করছে। ঠিক আছে, মাধব এটা হচ্ছে মধ্যপ্রদেশের শিবপুরা জেলায় অবস্থান করে, শিবপুরা ডিস্ট্রিক্ট। ঠিক আছে, চলো পরেরটা দেখো। রিসেন্ট তোমাদের কিছু পাবলিশ হওয়া বইয়ের নাম দিচ্ছে, বেশিরভাগ সেগুলো হিস্ট্রি বই, তাদের উপর বেস করে কিন্তু তোমাদের প্রশ্ন দেওয়া হচ্ছে। লর্ডস অফ আর্থ অ্যান্ড সি, এ হিস্ট্রি অফ দ্য চোলা এম্পায়ার বুক রিটেন বাই, কার দ্বারা লিখিত হয়েছে, এটা হচ্ছে অনিরুদ্ধ কানিসেট্টি। ঠিক আছে, এটা মনে রাখবে, এই নামগুলো ডাইরেক্ট মনে রাখাটাই ভালো, এছাড়া আর কোনো তোমাদের ব্যাপার নেই, ডাইরেক্ট মনে রাখাটাই ভালো এই নামগুলো। ঠিক আছে, এবার কত করবো স্যার, অনেক তো বই আছে, ডেফিনেটলি অনেক বই আছে, কত করবো স্যার, আমরা পড়ে উঠতে পারছি না আর তারা লিখে উঠতে পারছেন না। ঠিক আছে, তো কিছু করার নেই, কয়েকটা তোমাদের বলবো যে একটুখানি বলবো সিলেবাস করে বা একটুখানি লিমিটেশনসের মধ্যে রেখে 10-12টা মুখস্থ রাখো। 2025-এর যে বইগুলো আছে গুগলে সার্চ করলেই পেয়ে যাবে। হিস্ট্রি বুকস যদি হয় বা কোনো তোমাদের পৃথিবীতে যে তোমাদের বিশ্ব যে বাণিজ্য চলে, বিশ্ব যে পলিটিক্স হয়, ঠিক আছে, ওয়ার্ল্ড পলিটিক্স, তার উপর যে বইগুলো আছে সেগুলোর একটা লিস্ট তৈরি করো। কিছু নয়, 10-12টা হলেই চলবে, যেটা রিসেন্ট নভেম্বর-ডিসেম্বরের মধ্যে তোমাদের প্রকাশিত হয়েছে। ওইগুলোর একটা লিস্ট করে নিজের একটু মুখস্থ রাখো। ঠিক আছে, যদি আসে তো ভালো, না আসলে কী করা যাবে। ঠিক আছে, চল পরের প্রশ্ন, সুইডেনের আর্মান্ড মন্ডো ডুপ্লেন্টিস কোন বছরে 12তম বারের জন্য পোল ভোল্টের বিশ্ব রেকর্ড ভাঙেন। ঠিক আছে, অ্যান্সার হবে তোমাদের 2025-এ উনি এটা কাজটা করেছেন। ঠিক আছে, তোমাদের যে স্টকহোমে যে ডায়মন্ড লিগ হয়েছে, ঠিক আছে, স্টকহোমে যে ডায়মন্ড লিগ হয়েছে, তাতে তিনি এই কাজটা কিন্তু করেছেন। ঠিক আছে, এর ওপর বেস করে কোশ্চেন্স আসে, মনে রেখো। পরের প্রশ্ন, হুইচ স্টেডিয়াম হোস্টেড দ্য 2025 ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, কোন জেলা তোমাদের কোন তোমাদের স্টেডিয়াম হোস্ট করেছে। অ্যান্সার হবে তোমাদের জওহরলাল নেহরু স্টেডিয়াম। নিউ দিল্লিতে অবস্থান করছে জওহরলাল নেহরু স্টেডিয়াম, সেখানে কিন্তু এই পুরো ব্যাপারটা ঘটেছিল। ঠিক আছে, নেক্সট যদি তোমাদের এর ওপর বেস করে প্রশ্ন আসে যে ফার্স্ট স্থানে কে আছে, সেটা হচ্ছে ব্রাজিল আছে। ব্রাজিল টোটাল 44টা তোমাদের পদক জিতেছে। ঠিক আছে, সেকেন্ড স্থানে কে আছে, চায়না আছে। ঠিক আছে, থার্ড স্থানে কে আছে, ইরান আছে। ওকে,
তোমরা বলো স্যার ভারতের স্থান কত, একটু পরে, একটু এখানে রেজাল্ট খারাপ আছে ভারতের, সেটা যে ইন্ডিয়া কিন্তু দশম স্থানে আছে। ইন্ডিয়া টোটাল কিন্তু 22টা তোমাদের পদক জিতেছে, তার মধ্যে মনে রাখবে 6টা হচ্ছে তোমাদের গোল্ড, ঠিক আছে, 9টা হচ্ছে তোমাদের সিলভার, ওকে, আর তোমাদের 6 9 15 মানে 7 15, হ্যাঁ 7টা হচ্ছে তোমাদের কি ব্রোঞ্জ, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের টোটাল ইন্ডিয়ার পদক, তোমরা মাথায় রাখবে একটুখানি, এর উপর বেশ করে কিন্তু প্রশ্ন আসছে। চলো, বলছে যে হুইচ এডিশন অফ খেলো ইন্ডিয়া ইউথ গেমস হেল্ড ইন 2025, 2025-এ খেলো ইন্ডিয়া হেলথ গেমসের কততম এডিশন? তোমাদের বারবার বলি যে এডিশন কিন্তু ইম্পর্টেন্ট, আমি যে এডিশনের সঙ্গে লিখেও দিই, সপ্তম এডিশন কিন্তু তোমাদের প্রকাশিত হয়েছে, ঠিক আছে। কোথায় ঘটেছে এটা? বেসিক্যালি বিহারে হয়েছে এটা, ঠিক আছে। বিহারের যে 5টা অঞ্চল আছে সেই 5টা অঞ্চলে কিন্তু হয়েছে, তার মধ্যে বিহারের রাজধানী পাটনাতেও কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছে, এটা মনে রাখবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের টোটাল ব্যাপার, একটু মনে রেখো, কারণ অনেক সময় প্রশ্ন কিন্তু এর উপর বেস করে কিন্তু দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট। দেখো একটা কথা বলি, এই বিহার হচ্ছে হোস্ট ছিল, ঠিক আছে। বিহার কী ছিল? বিহার হচ্ছে হোস্ট ছিল। সবথেকে ভালো পারফর্ম কিন্তু মহারাষ্ট্র করেছে, এটা মনে রাখবে। বিহার হোস্ট হলেও সবথেকে ভালো পারফরমেন্স কে করেছে? মহারাষ্ট্র করেছে। এছাড়াও বিহার ছাড়াও এটা কিন্তু দিল্লিতেও কিন্তু খেলা হয়েছিল, ঠিক আছে। টোটাল তোমাদের 28টা তোমাদের এখানে ক্যাটাগরি থাকে, যার মধ্যে 27টা হচ্ছে নর্মাল কম্পিটিটিভ স্পোর্টস, আর একটা হচ্ছে তোমাদের এটাকে বলা হয় ই স্পোর্টস, যেমন ই সুরক্ষা ব্যবস্থা সেরকম ই স্পোর্ট, ঠিক আছে, একটা। ক্লিয়ার হয়েছে আশা করি? এই জিনিসগুলো ছোটো ছোটো জিনিস, বাট এটি মনে রাখবে, পরীক্ষার সময় ডাইরেক্ট কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে। বিহারের যদি পদকের কথা বলি, বিহার কিন্তু 36টা তোমাদের পদক পেয়েছে, যেখানে মহারাষ্ট্র কিন্তু 158টা কিন্তু পদক পেয়েছে। সো এগুলো মনে রাখবে, পরীক্ষা হলে আসতে পারে। এছাড়া আরেকটা প্রশ্ন তোমাদের লোরেস অ্যাওয়ার্ড নিয়েছিল, 1 মিনিট, স্লাইড খুব পরে পেয়েছি আমি। তো লোরেস অ্যাওয়ার্ড যেটা প্রত্যেক শিফটে জিজ্ঞেস করা হচ্ছে, তো লোরেস অ্যাওয়ার্ড কোথায় অনুষ্ঠিত হয়েছিল সেটা দেওয়া হয়েছিল 2025-এ। লোরেস অ্যাওয়ার্ড কিন্তু তোমাদের স্পেনে হয়েছে, স্পেন মাদ্রিদে, ঠিক আছে। স্পেনের যে মাদ্রিদ আছে তাতে কিন্তু তোমাদের এটা হয়েছে। আগের শিফটে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, যেই লোরেস অ্যাওয়ার্ডের স্পোর্টস ওম্যানকে, ঠিক আছে, স্পোর্টস ওম্যানকে, ইভেন সব ক্যাটাগরিতেই কিন্তু লোরেস অ্যাওয়ার্ডের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। তো লোরেস অ্যাওয়ার্ড তোমরা গুগলে সার্চ করে টোটাল লিস্ট বার করতে পারো, বার করে পড়তে পারো, ঠিক আছে। সাইমন বাইলস, ঠিক আছে, সাইমন বাইলস তোমাদের উত্তর হবে। ইনি আমেরিকান জিমন্যাস্ট, ঠিক আছে, আমেরিকার একজন জিমন্যাস্টিয়ান। ইনি কিন্তু স্পোর্টস ওম্যান অফ দ্য তোমাদের লোরেস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস ওম্যান, এটা তোমাদের কিন্তু উনি জিতেছিলেন। এটা কিছুদিন আগেই কিন্তু এর উপর বেস করে কিন্তু প্রশ্ন আসছে। ইনফ্যাক্ট লোরেস অ্যাওয়ার্ড কিন্তু প্রত্যেকটা শিফটে কিন্তু দেখা গেছে এই প্রশ্নগুলো। তো এই হচ্ছে তোমাদের টোটাল কোশ্চেন্স ছিল, ঠিক আছে। যদি আরও কোনো কোশ্চেন্স পাই তোমাদের জানাবো। যেমন তোমাদের আরেকটা প্রশ্ন এসেছিল যে নির্মলা সীতারমণ কোন ডেটে, ঠিক আছে, নির্মলা সীতারমণ, এগুলো তোমাদের একদম লেটেস্ট, আমি এখন পড়াচ্ছি আর আস্তে আস্তে পাচ্ছি, ওই জন্য স্লাইড তৈরি করা হয়নি। নির্মলা সীতারমণ কোন ডেটে, ঠিক আছে, কোন ডেটে উনি বাজেট পেশ করেছেন, ঠিক আছে, বাজেট পেশ করেছেন, কোন ডেট দেওয়া হয়েছিল, বোঝাতে পারছি আমি? ডেট জিজ্ঞাসা করা হয়েছে যে কোন ডেটে উনি বাজেট পেশ করেছেন, বাজেট পেশ। তারপরে যেমন ধরো নেক্সট কোশ্চেন্স তোমাদের যেমন জিজ্ঞেস করা হয়েছে, 1 মিনিট, আমার যিনি আছেন আমার সাথে উনি আস্তে আস্তে আমাকে কোশ্চেন্সগুলো, 1 মিনিট, আর কি বিসিসিআই স্পন্সরশিপ, আচ্ছা বিসিসিআই স্পন্সরশিপ ছিল না, না, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমাকে বলা হলো। তো বিসিসিআই স্পন্সরশিপের ওপরে প্রশ্ন ছিল, ঠিক আছে, বিসিসিআই স্পন্সরশিপের ওপর প্রশ্ন ছিল, কোশ্চেন্স ছিল। দেখো ডাইরেক্ট প্রশ্ন বুঝতে পারছি না, কারণ উনি কার সঙ্গে কথা বলছেন, আমাকে সেখান থেকেই উনি রিপ্লাই ব্যাক করছেন, ঠিক আছে। এরকম 2-3টে প্রশ্ন তোমাদের পাওয়া গেছে, তো একটু দেখে নিও যে বিসিসিআই স্পন্সরশিপ কোন কোম্পানিকে দেওয়া হয়েছে, এর ওপর বেস করে তোমাদের প্রশ্ন এসেছিলো। তো অ্যান্সারটাও আমি তোমাদের বলে দিচ্ছি। আর কোনো প্রশ্ন নতুন? আচ্ছা এই দুটোই এসছে এখন আপাতত, আমার লিখছি তার সাথে। দেখো নির্মলা সীতারমণের যে ডেট, তোমরা জানো যে নর্মালি আমাদের বাজেট পেশ করা হয় 1 ফেব্রুয়ারি, ঠিক আছে। তো সেই ডেটই হয়েছিল 1 ফেব্রুয়ারি, নর্মালি এটা নর্মাল বাজেট পেশ, এটা
কাগজ পড়লেই জানা যায়, এটা কোনো জিকের পার্ট নয়, নর্মাল পড়লেই জানা যায়। নেক্সট হচ্ছে বিসিসিআই যে স্পন্সরশিপের কোশ্চেন আছে সেটা বলে দিই। এটা হচ্ছে তোমাদের অ্যাপোলো টায়ার, ঠিক আছে? অ্যাপোলো টায়ার হচ্ছে বিসিসিআই এর অফিসিয়াল স্পন্সর ফর দ্য 2025। এবং এর যে কালার পার্টনার আছে এটাও বলে দিই, তোমরা হয়তো দেখেছো জার্সিতে বিসিসিআই যে কালার পার্টনার আছে না, কালার পার্টনার, সেটা হচ্ছে তোমাদের এশিয়ান পেন্টস, ঠিক আছে? এশিয়ান পেন্টস, মনে থাকবে নির্ঘাত, এই দুটোকে একটু মাথায় রেখো। রিসেন্ট হচ্ছে অ্যাপোলো টায়ার্স, এটা হচ্ছে বিসিসিআই স্পন্সরশিপ কাকে দিয়েছেন, আর কালার পার্টনারকে যদি জিজ্ঞেস করা হয় অ্যান্সার তোমাদের কী হবে, এশিয়ান পেন্টস। এগুলো হচ্ছে তোমাদের বিভিন্ন টাইপের অ্যাডভার্টিসমেন্ট প্রোগ্রামের উপর বেস করে যে স্পন্সরশিপ নেওয়া হয় সেগুলো হচ্ছে ব্যাপার এগুলো, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো এই হচ্ছে টোটাল প্রশ্ন তোমাদের ছিল, আমি ডিসকাস করলাম, আর যেগুলো আমি পড়াতে পেলাম সেগুলো তোমাদের আলোচনা করেছি, ঠিক আছে? প্রশ্নগুলোকে এরকমই ওভারঅল এরকমই প্রশ্ন আসছে, ওভারঅল এই টাইপেরই কোশ্চেন্স বারবার জিজ্ঞাসা করা হচ্ছে, একটু পড়ে নাও, ম্যাটার ক্লিয়ার হবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা প্রশ্ন তোমাদের এসেছিলো যে, বলে দিই, এটা আমি এখানে লিখিত অবস্থায় রেখেছিলাম, সেটা হচ্ছে যে নভেম্বর 2025-এ কোন রাজ্যে নির্বাচন হয়েছে, ইলেকশন কোন রাজ্যে হয়েছে, ঠিক আছে? তো মনে রাখবে ইলেকশন কিন্তু নভেম্বর 2025-এ বিহারে হয়েছে, ঠিক আছে? বিহারে ইলেকশন হয়েছে এবং 243টা তোমাদের বিধানসভা সিটের জন্য হয়েছে, এই পার্টটা মনে রাখবে। কটা? 243টা বিধানসভা সিটের জন্য কিন্তু তোমাদের এখানে হয়েছে, ঠিক আছে? এই হচ্ছে টোটাল যে কটা তোমাদের আমি পড়াতে পেয়েছি সেগুলো আমি তোমাদের দিয়ে দিয়েছি। ওকে, থ্যাংক ইউ।